আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমরা যারা আজকে যুক্ত হয়ে আছো পড়ালেখার এই লাইভ সেশনে, তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে সুজয় রয়েছে, তোমাদের সবার প্রিয়। সো ম্যানেজমেন্টের বস সুজয়। সো ম্যানেজমেন্টের তোমাদের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজের বা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি, কারণ আমিও যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি যেহেতু বিবিএর স্টুডেন্ট ছিলাম, অর্থাৎ আমি সি ইউনিটে পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু আমি সর্বপ্রথম ম্যানেজমেন্ট দিয়ে শুরু করতাম, অথবা হচ্ছে আমার যে ফাইন্যান্স, সে ফাইন্যান্স দিয়ে শুরু করতাম। কেন? কারণ এই দুটো সাবজেক্ট আমার কাছে অনেক বেশি সহজ মনে হইতো এবং কম সময়ের মধ্যে উত্তর দেওয়া সম্ভব মনে হতো, যার কারণে আসলে এটা সবারই করা উচিত যে ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তির যে প্রশ্ন উত্তর সেটা করা কিন্তু উচিত। সো ম্যানেজমেন্টে যারা অপেক্ষা করেছিল এই ক্লাসটার জন্য, সবাই একটু ক্লাসটায় দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু এই ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে মেনশন করে দাও, অথবা তুমি ক্লাসটা শেয়ার করতে পারো। সো আমাদের সাথে যারা যারা যুক্ত হচ্ছে, কে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছ একটু অবশ্যই জানাবে। আমাদের সাথে যারা যুক্ত হয়ে আছো, অলরেডি অনেকে দেখতে পাচ্ছি, যারা যুক্ত হয়ে আছো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা একটু জানিয়ে দাও দ্রুত। আমাদের সাথে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানিয়ে দাও। আমরা আমাদের যে ভার্সিটি প্লাস গুচ্ছ যে ব্যাচটা, সেই ব্যাচটা কিন্তু আগামী সেপ্টেম্বরের 15 তারিখ থেকে শুরু করবো। আমরা মূল ক্লাস শুরু করবো। এর আগে বেসিক ক্লাস তো চলতেছে এই পড়ালেখা পেজে, আজকেও একটা বেসিক ক্লাস। তো এছাড়াও হচ্ছে আমাদের যে ডিসকাউন্ট, সেটা হচ্ছে 5 সেপ্টেম্বর পর্যন্ত। আজকে কিন্তু 2 তারিখ হয়ে যাচ্ছে। সো 5 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের পড়ালেখার যে ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচ আছে, এই ব্যাচে কিন্তু 50% ডিসকাউন্টে তুমি মাত্র 2500 টাকায় ভর্তি হতে পারবে। সো অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, যারা ভর্তি হও নাই দ্রুত তোমার সিটটা কনফার্ম করে নাও। যদি অনেক বেশি প্রবলেম হয় ফুল পেমেন্ট করতে, তাহলে তোমরা মিনিমাম আমাদের 1000-1500 টাকা দিয়ে তোমরা কিন্তু ভর্তিটা কনফার্ম করতে পারো, ঠিক আছে? এরপর যখন তোমাদেরকে আমরা সিটগুলো পাঠাবো, এর আগে তুমি বাকি পেমেন্ট করে দিলেই হয়ে যাবে, দেন তোমাকে সিটগুলো পাঠানো হবে, ঠিক আছে? সো তোমরা যারা যুক্ত হচ্ছ, আমাকে কে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ একটু জানাও কমেন্ট বক্সে দ্রুত। আমাকে আসলে শোনা যাচ্ছে? দেখা একটু ওকে, সাউন্ড ঠিক আছে আশা করি। তোমরা যারা যুক্ত হচ্ছ, আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাও কমেন্ট বক্সে। এবং হচ্ছে কে কোন জায়গায় যুক্ত হচ্ছে, অর্থাৎ কে কোন জায়গায় যুক্ত হচ্ছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও। সো আজকে আমরা ম্যানেজমেন্টে কি পড়বো সুজয়? ধন্যবাদ আনোয়ার স্যারকে। আজকে আমরা ম্যানেজমেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করব। আমি বারবার একটা কথাই বলি, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা কিন্তু ফরজ তোমরা যারা পরীক্ষা দিবা, কারণ এখান থেকে দেখবা 2-1টা প্রশ্ন কমন এসেও যেতে পারে, এবং কতগুলো প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের খুব চেনা জানা, যেগুলো প্রতি বছরই আসে, অর্থাৎ স্যারদের ফেভারিট টপিক বলতে পারে, এখান থেকে একটা প্রশ্ন করবে। আজকে আমরা এরকম দেখো, তোমাদের জন্য আমি অনেক এমসিকিউ এবং এমসিকিউগুলো এমনভাবে সলভ করাবো, এখান থেকে 4টা অপশন রয়েছে, কোনটা উত্তর এবং কোনটা উত্তর হয়নি, একদম পূর্ণাঙ্গ ডিটেলস পাবে আজকের ক্লাসে তোমরা পাবা। দ্রুত একটু বন্ধুদের মেনশন করে দাও। এমডি হোসেন রয়েছে চট্টগ্রাম থেকে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে, এখানে আসলে শুধু একটা কথা বলছে যে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে যে ইয়ার কোশ্চেন বা বলতে পারো প্রশ্ন ব্যাংক, সেটা সলভ করা তোমাদের জন্য ফরজ। এটা কিন্তু সত্যি কথা। এই জন্য বলছি, কারণ আমরা বিগত সালে প্রশ্ন দেখেছি, সেখানে আমাদের মানে এর আগের প্রশ্ন ব্যাংক থেকে, অর্থাৎ বিগত সালে যে প্রশ্নগুলো আসে সেখান থেকে কিন্তু তুমি প্রায় 40-50% পর্যন্ত তুমি কমন পেতে পারো। অনেক সময় দেখা যায় আরও বেশি থাকে, 60% পর্যন্ত হয়ে যায় যে রিপিট প্রশ্ন হচ্ছে, রিপিট যেগুলো আগে হয়েছে এরকম। তো সেজন্য তোমাদেরকে প্রশ্ন ব্যাংকগুলো ভালোভাবে আয়ত্তে আনতে হবে, ভালোভাবে পড়তে হবে এবং ব্যাখ্যা সহিত পড়তে হবে। এই প্রশ্ন রিলেটেড আর কি প্রশ্ন হতে পারে সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, কেমন? সো প্রশ্ন কিন্তু হুবহু কমন আসে না, অনেক সময় একটু ঘোরানো থাকে। সো সেগুলো তোমাদেরকে অবশ্যই সোজা হেল্প করবে। সো সোজা শুরু করো তাহলে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। শুরুতে একটা আমি অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আজকের ক্লাসটা যে সর্বোচ্চ বেশি শেয়ার করবে, আজকের ক্লাসে সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ শেয়ারকারীকে এই বইটা পুরস্কার দেওয়া হবে, বিজনেস মেসেঞ্জার। অলরেডি গত ক্লাসের যারা বিজয়ী হয়েছে তাদেরকে কিন্তু বই পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আজকের ক্লাসের জন্য, যারা সর্বোচ্চ মেনশন এবং শেয়ার করবা তাদের জন্য বিজনেস মেসেঞ্জার বইটি থাকবে, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে স্ক্রিনশট দিবা, শেয়ার করবা, মেনশন দিবা এবং পড়ালেখার পেজে একটা স্ক্রিনশট দিবা। তোমাদের মধ্যে থেকে বিজয়ীকে বেছে নিয়ে এই বইটি উপহার দেওয়া হবে। আমি আরেকবার বলছি, এটা তোমার বাসায় পৌঁছে যাবে। অ্যাডমিশনের জন্য বিখ্যাত একটি বই, বিজনেস মেসেঞ্জার। ওকে, তারপর দেখো আমি এখানে একটা কথা লিখে রেখেছি, ম্যানেজমেন্টের ছক্কা, বিশ্ববিদ্যালয়ের সিট পাক্কা। অর্থাৎ
তোমরা যারা সিউনিটে পরীক্ষা দেবে তোমরা জানো ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা তুমি বলো মার্কেটিং, এগুলোর গুরুত্ব কতটুকু। ইংলিশ বাংলা কিন্তু প্রশ্ন মোটামুটি হার্ড হয়, সবাই খারাপ করে, ভালো কোথায় করে? এই সাবজেক্টগুলোতে কিন্তু ভালো করে। এই সাবজেক্টের সর্বোচ্চ নাম্বার তোলার পর একজন স্টুডেন্ট এগিয়ে যায়। যেমন আমি যদি বলি বিশ্ববিদ্যালয়ে দেখো 1 নাম্বার, তুমি 1 নাম্বারের জন্য তোমার কিন্তু সিটটা মিস হয়ে যেতে পারে, অনলি 1 নাম্বার। 1.75 এমন স্টুডেন্টকে দেখেছি 0.25 এর জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিট হাতছাড়া হয়েছে। অর্থাৎ একটা এমসিকিউ এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে একটা এমসিকিউ ভুল করলে তোমার মেরিট হবে 500 জনের পিছনে, 1000 জনের পিছনে। সো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আজকে আমি যেগুলো সলভ করবো সেগুলো একটু দেখিয়ে দিই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করব। প্রথমে আমরা 20-21 সেশনের প্রশ্নগুলো সলভ করব। তোমরা অনেকেই, আমি দেখি অনেকেই কোয়েশ্চন ব্যাংক পড়ো, আবার অনেকেই এমসিকিউ সলভ করো, এটার উত্তর হবে এটা। একটা এমসিকিউ কিভাবে তোমরা সলভ করবা, যেমন আমি যদি বলি এটা প্রথম এমসিকিউ, এই এমসিকিউর মধ্যে যতটুকু ইনফরমেশন আমি বের করতে পারি ততটুকু চেষ্টা করব। একটা এমসিকিউ থেকে যতটুকু শিখতে পারি আমি ততটুকু ট্রাই করব। যত বেশি শিখবো তত বেশি আমি জানবো এবং তত বেশি আমরা নাম্বার তুলতে পারবো। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2020-21 সেশনের প্রশ্নটা সলভ করব এবং কিভাবে সলভ করবো সেটা একটু দেখবা। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও, দ্রুত ক্লাসটা একটু শেয়ার দাও, বন্ধুদের মেনশন করে দাও এবং কেউ কোথা থেকে যুক্ত হয়েছে একটু আমাকে জানিয়ে দাও। পাশাপাশি এমসিকিউর কিন্তু আনসারগুলো তোমরা জানিয়ে দিবে কমেন্টের মাধ্যমে। আমি বারবার বলছি সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীকে এই বইটা উপহার দেওয়া হবে। সো তুমি তোমার পুরস্কার জিতে নাও। প্রথমে দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বাধিক কতজন সদস্য থাকে? তোমাদের প্রশ্নটা চেনা পরিচিত লাগছে কিনা একটু আমাকে বলো। এই প্রশ্নটা চেনা লাগছে কিনা? দেখবা প্রতি বছরই এরকম একটা প্রশ্ন থাকে। গুচ্ছ বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, প্রতি বছরই এরকম একটা প্রশ্ন থাকে। আমি দেখতে পাচ্ছি এমডি হোসাইনকে দেখতে পাচ্ছি, তোরহামুন রহমানকে দেখতে পাচ্ছি, এমডি হোসাইনকে দেখতে পাচ্ছি। এমডি হোসাইন কিন্তু আনসার দিয়ে দিয়েছে ব্যাংকিং অংশীদারি ক্ষেত্রে সর্বোচ্চ কতজন সদস্য। কারণ প্রশ্ন দেখে আমার মনে হচ্ছে এটা একটা চেনা পরিচিত প্রশ্ন, প্রতি বছরে আমি এই প্রশ্নটা দেখি। ইয়েস, এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। দেখো এখানে বলা হয়েছে ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বাধিক কতজন সদস্য থাকে। তাহলে আমরা যদি দেখি ব্যাংকিং অংশীদারির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন। আমাকে প্রশ্ন করেছে সর্বোচ্চ কত, তার মানে আমাদের আনসার হচ্ছে কত? 10 জন। 1 সি। এমডি হোসাইন সবার আগে উত্তর দিয়েছে, ভেরি গুড। এরপর আমি ইরফানকে দেখতে পাচ্ছি, জানিয়েছে সি। ওকে, আমি চট্টগ্রাম থেকে, ভেরি গুড। একটু বন্ধুদের মেনশন করে দাও এবং একটু শেয়ার করে দাও ক্লাসটা শেয়ার করলে তোমার উপকার হবে। পরবর্তীতে যে কোনো সময় তুমি ক্লাসটা দেখে নিতে পারবে এবং এটা তোমার ওয়ালে থেকে যাবে, পরীক্ষার আগে তুমি চাইলে দেখে নিতে পারো। ভেরি গুড। মোহাম্মদ ওমর বলছে 20 না, এই যে একজন ভুল করে ফেলেছে, 20 না। ব্যাংকিং অংশীদারির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে কয়জন? 10 জন। আমাকে বলছে ব্যাংকিং। এখন আসো প্রশ্নটা যদি আরেকটু মডিফাই করি, আরেকটু পরিবর্তন করে দিই। যদি আমি বলি সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কয়জন? সাধারণ, তাহলে কিন্তু প্রশ্নটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তখন সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের 20 জন। আমরা জানি ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন এবং সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। একটু করে প্রশ্নটা চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের কি চেঞ্জ হয়ে যাচ্ছে? আনসার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়েছে, আবার অনেকের ভুল হয়েছে। ওকে, ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা শিখে নিলাম অংশীদারি ব্যবসা একটা হচ্ছে ব্যাংকিং, একটা হচ্ছে সাধারণ অংশীদারি। ব্যাংকিং অংশীদারি সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন এবং সাধারণ অংশীদারি ব্যবসায়ী সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। আমাকে দেখতে হবে আমাকে ব্যাংকিং চেয়েছে নাকি আমাকে সাধারণ অংশীদারি ব্যবসায়ী চেয়েছে। এবার আসো 2 নাম্বার এমসিকিউ। আমাদের কি বলা হয়েছে দেখো, বোনাস শেয়ার ইস্যু করা হয়। বোনাস শেয়ারটা কি? আসলে অনেকে চিনে না বোনাস শেয়ার জিনিসটা কি। বিভিন্ন রকম আমাদের শেয়ারের প্রকারভেদ রয়েছে, এখানের মধ্যে একটা শেয়ার হচ্ছে বোনাস শেয়ার। তাহলে আগে তোমাকে জানতে হবে বোনাস শেয়ারটা কি। আমি এক লাইনের মধ্যে তোমাকে বুঝিয়ে দিচ্ছি বোনাস শেয়ার কি। দেখো, শেয়ার হোল্ডারদের নগদ অর্থের পরিবর্তে মুনাফা হিসেবে যদি শেয়ার দেওয়া হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। আমি নগদ টাকা দিব না, কিন্তু সেই টাকার পরিবর্তে তাকে শেয়ার দিব, এটার নাম হচ্ছে আমাদের বোনাস শেয়ার। এই বোনাস শেয়ার কার মধ্যে ইস্যু করা হয়? দেখি 2 নাম্বার দিয়ে আনসার করো সবাই, 2 নাম্বার দিয়ে আনসার করো। বোনাস শেয়ার কার মধ্যে ইস্যু করা হয়? শেয়ার হোল্ডার, পরিচালক, ডিবেঞ্চার হোল্ডার নাকি জনগণের? দেখি, দ্রুত আনসার করো। এমডি হোসেন সবার আগে উত্তর দিয়েছে। এমডি হোসেন জানাচ্ছে 2-এর বি, শেয়ার হোল্ডারদের। ওকে, আমি ওর উত্তরটা নিলাম। বাকিরা জানাও, বাকিরা একটু বন্ধুদের মেনশন করে জানাও। তোমার আর তোমার বন্ধুর মধ্যে কিন্তু আলটিমেটলি তোমাদের মধ্যে প্রতিযোগিতাগুলো হবে। অ্যাডমিশনে দেখবা, অ্যাডমিশনে কিন্তু একে অন্যের প্রতিদ্বন্দ্বী, তাই একটু বন্ধুদের মেনশন করে দিয়ে এমসিকিউ গেম খেলো বন্ধুদের সাথে। বাকিরা একটু আনসার করো।
2 নাম্বার দিয়ে আনসার করো, বোনাস শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়? আমরা বোনাস শেয়ার কি সেটা কিন্তু শিখে ফেললাম এক লাইনের মাধ্যমে। নগদ অর্থের পরিবর্তে শেয়ার হোল্ডারদের যদি সমপরিমাণ শেয়ার দেওয়া হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বোনাস শেয়ার কাদের মধ্যে দেওয়া হয়? শেয়ার হোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার দেওয়া হয়। কারণ পরিচালকদের মধ্যে বোনাস শেয়ার দেওয়া হয় না, ডিবেঞ্চার হোল্ডারদের দেওয়া হয় না, ডিবেঞ্চার হোল্ডারদের মুনাফা দেওয়া হয়, তারপর জনগণের মধ্যে দেওয়া হয় না। সঠিক উত্তর হচ্ছে কি? শেয়ার হোল্ডারদের। প্রশ্নগুলো তোমাদের পরিচিত লাগবে, খুবই পরিচিত প্রশ্ন। ওকে, ওমর আনসার দিয়েছে বি, ভেরি গুড, শেয়ার হোল্ডার। এবার আমরা পরবর্তী প্রশ্ন আসি, নেক্সট 3 নম্বর প্রশ্ন দিয়ে সবাই আনসার করো। সমবায় সমিতির অর্জিত মুনাফার শতকরা কত অংশ সংরক্ষিত তহবিলে বাধ্যতামূলক রাখতে হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এই টাইপেরই হয়। সমবায় সমিতি, অংশীদারি, যৌথ মূলধনী, এই জায়গা থেকেই মূলত প্রশ্নগুলো হয়ে থাকে। 3 নাম্বার দিয়ে আনসার করো তো সবাই দেখি। 3 নাম্বার, কত ভাগ সংরক্ষিত তহবিলে বাধ্যতামূলক? আমাকে ফিক্সড রাখতে হবে সংরক্ষিত তহবিলে। 20%, 15%, 10% নাকি 18%? 3 নাম্বার দিয়ে আনসার করো সবাই। 3 নাম্বার দিয়ে আনসার করো। সমবায় সমিতির অর্জিত মুনাফার শতকরা কত অংশ সংরক্ষিত তহবিলে বাধ্যতামূলক রাখতে হয়? ওকে, আমি দেখতে পাচ্ছি ইরফানের উত্তর দেখতে পাচ্ছি, ওমরের উত্তর দেখতে পাচ্ছি। এখন আমি বুঝতেছি না এটা কয় নাম্বারের উত্তর। তোমরা একটু 3 নাম্বার দিয়ে আনসার করো। 3 নাম্বার দিয়ে আনসার করো। সমবায় সমিতিতে কিন্তু আমাদের বাধ্যতামূলক কতগুলো মুনাফা রাখতে হয়, আবার কিছু রয়েছে আমি না রাখলেও পারি। এখানের মধ্যে আমাকে জিজ্ঞেস করেছে বাধ্যতামূলক, তাহলে সঠিক উত্তর হচ্ছে 15%। এটা হচ্ছে আমাদের ফিক্সড, একটু মনে রাখতে হবে, মেমোরাইজ করে রাখতে হবে। বাধ্যতামূলক 15% আমাকে সংরক্ষিত তহবিলে রেখে দিতে হবে। তারপর আসো 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, এলটন মেয়র নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? এলটন মেয়র, দেখি এটা আনসার করে দেখো। এখানে কিন্তু আমাদের ব্যবস্থাপনাবিদের নাম দেওয়া হয়েছে। আমাদের ব্যবস্থাপনাবিদের নামগুলো জানতে হবে, তাদের প্রকাশিত গ্রন্থ, তাদের প্রকাশিত বইগুলো কিন্তু আমাদের মাস্ট বি জানতে হবে। ওকে, এমডি হোসাইন, ইরফানের উত্তর আমি পেয়েছি 3-এর বি, ভেরি গুড। এবার 4 নাম্বারে আসো সবাই। এবার সবাই 4 নাম্বারে আসো। এলটন মেয়র, আরও রয়েছে হেনরি ফেওল, FW টেইলর, আর বিভিন্ন ব্যবস্থাপনাবিদের নামগুলো মাস্ট বি জানতে হবে আমাদের। ওকে, তাহলে 4 নাম্বার দিয়ে আনসার করো। সময় গতি নিরীক্ষা কাজ, কার্য পরিবেশ এবং উৎপাদনশীলতা নাকি মনোবিজ্ঞান? বলো, দ্রুত আনসার করো 4 নাম্বার দিয়ে। কার আগে কি আনসার দিতে পারে আমি দেখবো। এবং এর মাঝে একটু বন্ধুদের শেয়ার করে দাও ক্লাসটা, এবং বন্ধুদের মেনশন করে দাও। শেয়ার প্লাস মেনশন করে দাও, তোমাদের 2 জায়গায় কিন্তু কাজে লাগবে। একটু 4 নাম্বার দিয়ে আনসার করো। এলটন মেয়র নাম কোন কাজের সাথে সম্পর্কিত? এলটন মেয়র কোন কাজ করতেন, কোন কাজ নিয়ে গবেষণা করেছেন, তার তিনি যে বইগুলো লিখেছেন সেগুলোর নাম কি, সেগুলো কত সালে প্রকাশিত হয়, এগুলো থেকে প্রশ্নগুলো আসে ঘুরে ফিরে। একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবা। এটা তাহলে আমি আনসার বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে মনোবিজ্ঞান। এলটন মেয়র নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? সঠিক উত্তর হচ্ছে আমাদের মনোবিজ্ঞান। ওকে, আমি দেখতে পাচ্ছি এমডি হোসেন জানাচ্ছে 4-এর সি। এমডি হোসেন একটু ভালো করে প্রশ্নগুলো পরে আনসার করবো। ওকে, বারবার ভুল করছো কিন্তু, যেগুলো অ্যাডমিশনে করা যাবে না, এই ভুলগুলো কিন্তু অ্যাডমিশনে করা যাবে না। একটা এমসিকিউ ভুল মানে তুমি 500 জনের পিছনে, 2টা এমসিকিউ ভুল মানে তুমি 1000 জনের পিছনে। এভাবেই একটু ভুল করবা, একটু একটু পিছিয়ে যাবা। এবার আসো 5 নাম্বারে, কোনটি স্থায়ী পরিকল্পনার উদাহরণ? এখন দেখো, পরিকল্পনার কতগুলো প্রকারভেদ রয়েছে। স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এগুলো হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ। আমাকে প্রশ্ন করেছে স্থায়ী পরিকল্পনার উদাহরণ কোনগুলো। তাহলে স্থায়ী পরিকল্পনাটা কি আমাদের জানতে হবে। তুমি যদি স্থায়ী পরিকল্পনা না জানো, এটা আনসার কেমনে করবা? তাহলে আমরা একটা এক লাইনের মাধ্যমে শিখে নিই স্থায়ী পরিকল্পনা কি। যে পরিকল্পনা একবার প্রণয়ন করা হয়ে বারবার ব্যবহার করা হয়। আবার বলছি, যে পরিকল্পনা একবার প্রণয়ন করা হয়ে বারবার ব্যবহৃত হয় সেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। অর্থাৎ আমি পরিকল্পনা তৈরি করব, একবার সেটা বারবার কি করব, ব্যবহার করব, সেটাই হচ্ছে স্থায়ী পরিকল্পনা। এখন আমার মধ্যে এখানে আসে দেখো লক্ষ্য। লক্ষ্য তো স্থায়ী নয়, কারণ লক্ষ্য হচ্ছে আমাদের একটা লক্ষ্য থাকে। যেমন আমি যদি বলি আমার অ্যাডমিশনের টাইমে লক্ষ্য হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, একটা সিট আমার, এটা আমার লক্ষ্য, তাহলে এটা তো স্থায়ী না। এটা অ্যাডমিশনের পর আমার লক্ষ্যটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা স্থায়ী পরিকল্পনা না। তারপর আসে বাজেট। বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। অর্থাৎ আমরা এক বছরের জন্য এক একটা বাজেট করি। যেমন 2020 সালের জন্য এই বাজেট, 2021 সালের জন্য এই বাজেট, 2022 সালের জন্য এই বাজেট। তার মানে এটা এক বছরে চেঞ্জ হতে থাকে, এটা স্থায়ী না। স্থায়ী হচ্ছে যেটা সেটা চেঞ্জ হবে না, একবার তৈরি হবে, বারবার ব্যবহৃত হবে অনেক দিন পর্যন্ত। তারপর আসো সময়সীমা। সময়সীমা তো আমাদের কোনো স্থায়ী পরিকল্পনা না, তাহলে নীতি। আমাদের উত্তর হচ্ছে নীতি। কেন দেখো,
আমরা প্রতিষ্ঠানে বলো বিভিন্ন কাজে বলো নীতি কিন্তু একবার প্রণয়ন করি, নীতি আইন এগুলো একবারই প্রণয়ন করি, একবার প্রণয়ন করে বারবার 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 ব্যবহার করি। সেজন্য নীতি হচ্ছে স্থায়ী পরিকল্পনা। তাহলে তোমার মাথায় আসতে হবে স্থায়ী পরিকল্পনা বললেই তোমার মাথায় এটা আসবে যে যে পরিকল্পনা একবার তৈরি করে আমি বারবার বারবার ব্যবহার করব সেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। ক্লিয়ার? সঠিক উত্তর হচ্ছে বি। সঠিক উত্তর দিয়েছে এমডি হোসেন, ভেরি গুড। ইরফান সঠিক উত্তর দিয়েছে 5-এর বি, ভেরি গুড ইরফান। তোমাদের উত্তরগুলো কিন্তু সঠিক হচ্ছে এবং তোমরা খুব কনফিডেন্সের সাথে কিন্তু উত্তরগুলো দিচ্ছ, আমার ভালো লাগছে। এরপর 6 নম্বরে দেখো, কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি বলবো খুবই সহজ প্রশ্ন। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। এই প্রশ্নগুলো কি কঠিন? তোমরা বলো। ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয় কোনটি? এই প্রশ্নটা উত্তর করার আগে তোমার জানতে হবে ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান কয়টি, তারপরে আমি আনসার করতে পারবো উপাদানগুলো কয়টি এবং কি কি এবং কোনটা নয়। তাহলে আসো আমি একটু আলোচনা করি। দেখো, ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান হচ্ছে 7টি। এই 7টিগুলো কি কি? দেখো, একটা হচ্ছে পরিকল্পনা, একটা হচ্ছে পরিকল্পনা, তারপর এরপর একটা হচ্ছে কর্মী সংস্থান, আচ্ছা সরি, পরিকল্পনার পর হচ্ছে আমাদের সংগঠিতকরণ, অর্থাৎ লাইন টু লাইন মনে রাখতে পারবো তোমরা। তারপর 3 নম্বর হচ্ছে আমাদের কর্মী সংস্থান, 4 নম্বর হচ্ছে নির্দেশনা, 5 নম্বর প্রেষণা, 6 নম্বর সমন্বয় সাধন ও 7 নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে 6 এর আনসার কি হবে? ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয় কোনটি? অনেকে উত্তর দিয়ে দিচ্ছে সহযোগিতা। ইয়েস, সঠিক উত্তর হচ্ছে সহযোগিতা। কারণ ব্যবস্থাপনা চক্রের উপাদান হচ্ছে 7টি। সেই 7টিগুলো কি কি? একটু আমার সাথে সাথে বলো তোমরা। ক্যামেরার মাধ্যমে আছে কি হয়েছে, কিন্তু আমার সাথে সাথে বলো। ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান বা কাজ হচ্ছে 7টি: পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এই 7টা হচ্ছে পরিকল্পনার প্রক্রিয়ার কাজ। তাহলে এখানে পরিকল্পনাও আছে, সংগঠনও আছে, নিয়ন্ত্রণও আছে। আমাকে জিজ্ঞেস করছে 9 কোনটা? তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? সহযোগিতা। এটা তো আমার পরিকল্পনার প্রক্রিয়ার মধ্যে নাই, এটাই সঠিক উত্তর। দেখছো, প্রশ্নগুলো খুবই সহজ জায়গা থেকে হচ্ছে, শুধু আমরা পরীক্ষায় গিয়ে ভুল করে ফেলি একটু নার্ভাস থাকার কারণে। ওকে, তারপর আসো 7 নম্বর কোয়েশ্চন, কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয়? একদম সহজ প্রশ্ন। প্রতি বছর এরকম একটা প্রশ্ন থাকে, প্রতি বছরই দেখে এখানে 4টা অধ্যায় রয়েছে। এই 4টা অধ্যায় ভালো করে পড়লেই তুমি 6 থেকে 7টা এমসিকিউর আনসার দিতে পারবা। কারণ আমরা যদি বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, দেখো এক মালিকানা থেকে প্রশ্ন আসে, অংশীদারি থেকে প্রশ্ন আসে, সমবায় থেকে প্রশ্ন আসে এবং সবচেয়ে বেশি আসে যৌথ মূলধনী থেকে। অর্থাৎ এই 4টা অধ্যায় গুরুত্বপূর্ণ। তাহলে কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? কোথায় কোনো ঝামেলা নাই, আমি দ্রুত সিদ্ধান্ত, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারি, সেটা কোনটা? সঠিক উত্তর বলো। 7 নম্বর আনসার দিয়ে বলো। এমডি হোসেন সবার আগে আনসার দিয়েছে, ভেরি গুড। 7-এর এমডি হোসেন বলছে 7-এর এক মালিকানা। বাকিরা আনসার করো, এটা সঠিক কিনা আনসার করো। ভেরি গুড এমডি হোসেন। তাহলে কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? এক মালিকানা। কারণ এক মালিকানা ব্যবসায়ের মালিক আছে একজন, সে একজন মালিকই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যে কোনো সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু এখানে দেখো অংশীদারিতে অনেক মালিক থাকে, অনেক অংশীদার থাকে, সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে। যৌথ মূলধনীতে অনেক বেশি পরিচালক থাকে, তারপর রয়েছে আমাদের শেয়ার হোল্ডার থাকে, সিদ্ধান্ত নিতে সময় লাগে। সমবায় সমিতিতেও পরিচালক, শেয়ার হোল্ডার বেশি থাকে, সিদ্ধান্ত নিতে সময় লাগে। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে এক মালিকানা। কারণ এক মালিকানাতে মালিক একজন, খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে পারে। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা 8 নম্বর প্রশ্ন। দেখো, কোন ধরনের নেতৃত্বে নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে? কোন ধরনের নেতৃত্বে? এখন এই প্রশ্নটা আনসার করার জন্য আমাদের নেতৃত্ব সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কত প্রকার নেতৃত্ব রয়েছে? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কি, পিতৃসুলভ নেতৃত্ব কি, গণতান্ত্রিক নেতৃত্ব কি, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব কি? এগুলো সম্পর্কে যখন তোমার আইডিয়া থাকবে তখন এই প্রশ্নটা আনসার করা তোমার জন্য যা সময়ের ব্যাপার, তুমি 10-15 সেকেন্ড লাগবে না এটা আনসার করার জন্য। ওকে, এখন দেখো ইরফান, এমডি হোসাইন, ভেরি গুড। এবার 8 নাম্বারটা আনসার করো। দেখো কত সহজে তোমরা আনসার করতে পারতেছো। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে বসবা তোমার মধ্যে একটা নার্ভাস ফিল হবে, যার কারণে তুমি সহজ আনসারগুলো ভুল লাগিয়ে ফেলবা। এত এত স্টুডেন্ট দেখবা, এত বেশি চাপে থাকবা তোমরা হল রুমে। সো এখানে আনসার দেওয়া আর কিন্তু পরীক্ষার মধ্যে আনসার করা অনেক পার্থক্য রয়েছে, সেজন্য প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি জেনে নিবা। তাহলে কোন ধরনের নেতৃত্বে নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে? অর্থাৎ পরিকল্পনা নেওয়ার সময় অনুসারীদের কাছ থেকে তথ্য নিবে, তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে, তাদের মতামত নেবে। ওকে, এমডি হোসেন কিন্তু সবার আগে উত্তর দিচ্ছে 8-এর ডি। এমডি হোসেন জানাচ্ছে 8-এর ডি। বাকিরা আনসার করো, আমি বাকিদের আনসারও দেখতে চাই। তোমরা কি পারো না? বাকিরা একটু জানাও তো।
তোমাদের কি কনসেপ্ট ক্লিয়ার না? খুব সহজ প্রশ্ন, এখানে কঠিন কোনো প্রশ্ন নেই, ইজিলি আমরা আনসার করতেছি, শুধু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এবং আমাদের এই কনসেপ্টটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে এবং আমি খুব ভালোভাবে পড়াই। আমাদের যে ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন বেস আছে এখানে কিন্তু অলরেডি অনেকজন ভর্তি হয়ে গিয়েছে, যারা আগে ভর্তি হবে তারা কিন্তু আগে থেকে এগিয়ে থাকবে। ওকে, ইরফান চার্টেড, ভেরি গুড। অংশগ্রহণমূলক নেতৃত্ব হচ্ছে তথ্য আহ্বান করে, কারণ অংশগ্রহণমূলক নেতৃত্বে নেতা কর্মীদের কাছ থেকে তথ্য নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পরিকল্পনা তৈরি করে। এই যে স্বৈরতান্ত্রিকের নেতা যেটাই বলে সেটাই হবে, এখানে কোনো তথ্য নেয় না। পিতৃসুলভে কোনো তথ্য নেওয়া হয় না এবং আমলাতান্ত্রিক এটাতে কোনো তথ্য নেওয়া হয় না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অংশগ্রহণমূলক। নেতারা এখানে কি করে? অংশগ্রহণ করে। কোথায় অংশগ্রহণ করে? সিদ্ধান্ত নেওয়ার সময়, পরিকল্পনা দেওয়ার সময়। ওকে, তারপর রয়েছে দেখো 9 নম্বরে প্রেষণার দ্বিপ্রধান তত্ত্বের প্রবর্তককে। আমি যদি বলি এই প্রশ্নটা না হলেও 4 থেকে 5 বার আসছে, 4 থেকে 5 বার ভার্সিটি অ্যাডমিশনে। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, গুচ্ছতে বলো, এই প্রশ্নটা আগে থেকে আসছে। বারবার এই প্রশ্নটা রিপিট হচ্ছে কেন? এটাকে স্যারের সবচেয়ে ফেভারিট প্রশ্ন, উনি প্রতি বছরই দিচ্ছেন। তোমরা যদি বিগত বছরের 5 থেকে 10 বছরের প্রশ্ন সলভ করো, আমি বলবো তুমি 5 থেকে 6টা এমসিকিউ অলরেডি কমন পেয়ে গেছো। এটা আমরা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। তুমি আজকে গিয়ে কি করবা? বোর্ড তোমরা যে বইটা নিয়েছো কোয়েশ্চন ব্যাংক, সেটা অবশ্যই অ্যানালাইসিস করবা। 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি অনেক প্রশ্ন কমন পাবো, আমি তোমাকে লিখিত দিচ্ছি। তাহলে দেখো প্রেষণার দ্বিপ্রধান তত্ত্বের প্রবর্তককে, দ্বিপ্রধান তত্ত্ব কে দিয়েছেন দেখি? 9 নম্বর দিয়ে আনসার করো, 9 নম্বর দিয়ে আনসার করো দ্রুত সবাই। তোমরা কি করবা? শুধু বিগত 2015 থেকে 2023 সাল পর্যন্ত কি করবা? ম্যানেজমেন্টের যত প্রশ্ন আছে সবগুলো একটু দেখবা, কারণ বারবার বলি এটা একটু ফরজ। তুমি যদি কোয়েশ্চন ব্যাংক পড়ো, এখান থেকে অনেক এমসিকিউ পাবা এবং তুমি প্রশ্নগুলো কীভাবে হয় তুমি নিজে বুঝে যাবা। তুমি নিজে বুঝে যাবা যে প্রশ্নগুলো এভাবে হয়, এখান থেকে পড়তে হবে, এই টপিকগুলো পড়তে হবে, এই টপিক থেকেই প্রতি বছরই বেশি প্রশ্ন আসে। তাহলে আমি এই টপিকে পড়বো। ক্লিয়ার? দেখি 9 নম্বর দিয়ে আনসার করো। প্রেষণার দ্বিপ্রধান তত্ত্বের প্রবর্তক কি? খুবই সহজ প্রশ্ন, প্রতি বছরই আসে প্রশ্নগুলা। দ্রুত 9 নম্বর দিয়ে আনসার করো। প্রেষণার দ্বিপ্রধান তত্ত্বের প্রবর্তক কে? 9 নম্বর দিয়ে আব্রাহাম মাসলো। দেখো এগুলো ব্যবস্থাপনাবিদের নাম। আব্রাহাম মাসলো, ফ্রেডারিক হার্জবার্গ, অলিভার শেলডন নাকি পিটার এফ ড্রাকার? 4টাই ব্যবস্থাপনাবিদের নাম। দ্বিপ্রধান তত্ত্ব সঠিক উত্তর হচ্ছে আমাদের ফ্রেডারিক হার্জবার্গ। 9 নম্বর প্রেষণার দ্বিপ্রধান তত্ত্বের প্রবর্তক ফ্রেডারিক হার্জবার্গ। 4 থেকে 5 বার প্রশ্নটা রিপিট হয়েছে। কে বলতে পারে? তোমাদের সময় এটা চলে আসতে পারে। কোনো বিষয় আছে? কোনো বিশ্বাস নেই। তাই প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপর 10 নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখি, 10 নম্বর প্রশ্ন সবাই একটু মনোযোগ দাও। নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? দেখো এই প্রশ্নটা করা হয়েছে যৌথ মূলধনী অধ্যায় থেকে। তাহলে সংবিধিবদ্ধ কোম্পানি কি তোমার জানতে হবে এবং কোম্পানির প্রকারভেদ জানতে হবে। সংবিধিবদ্ধ কোম্পানি কি, সনদপ্রাপ্ত কোম্পানি কি, পাবলিক লিমিটেড কোম্পানি কি, প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, এগুলো সম্পর্কে আইডিয়া থাকলে তুমি আনসার করতে পারবা। তাহলে এই সংবিধিবদ্ধ কোম্পানিটা আমি বলে দিচ্ছি, যে কোম্পানি সংসদে বা রাষ্ট্রের আদেশে নিয়ন্ত্রিত, পরিচালিত, গঠিত হয় সেটাই হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। তাহলে কোনটা সংবিধিবদ্ধ? আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা কর্পোরেশন নাকি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স? কোনটা হবে দেখি? 10 নম্বর দিয়ে আনসার করো। এমডি হোসাইন, ইরফান, যারা বাকিরা রয়েছে লাইভে একটু দ্রুত আনসার করো। দেখি কারা আগে আনসার করতে পারে। 10 নম্বর দিয়ে আনসার করো। নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি সংবিধিবদ্ধ কোম্পানি কি। সংবিধিবদ্ধ কোম্পানি কাকে বলে? ওকে, দেখি দ্রুত আনসার করো 10 নম্বর দিয়ে সংবিধিবদ্ধ কোম্পানি। প্রশ্নটা একটু কঠিন লাগছে, যেমন কোম্পানির নামগুলো বড় বড়। কোনটা সংবিধিবদ্ধ কোম্পানি হবে? সংবিধিবদ্ধ কোম্পানি আরেকটা হিন্টস দিই, এটাকে সরকারি কোম্পানি বলতে পারবা। সরকারি কোম্পানি। সংবিধিবদ্ধ কোম্পানিকে তোমরা চাইলে সরকারি কোম্পানি বলতে পারবে। এখন বলো কোনটা সরকারি কোম্পানি? 10 নাম্বার দিয়ে আনসার করে বলো কোনটা সরকারি কোম্পানি। আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি না, এটা তো বিদেশি কোম্পানি। আমেরিকান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এটাও আমাদের সরকারি কোম্পানি নয়, এটা সরকার চালায় না। চার্টার লাইফ ইন্স্যুরেন্স এটাও সরকার চালায় না। তাহলে কোনটা সরকার চালায়? এই যে জীবন বীমা কর্পোরেশন, এটা হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি বা এটাকে সরকারি কোম্পানিও বলতে পারবা। ক্লিয়ার? 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, জীবন বীমা কর্পোরেশন। তোমার মাথায় রাখতে হবে সংবিধিবদ্ধ কোম্পানি মানে হচ্ছে যে কোম্পানি রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়
নিয়ন্ত্রিত হয় এবং গঠন করা হয় সেটাই হচ্ছে সংবিধিবদ্ধ বা বিধিবদ্ধ কোম্পানি। অনেকে কিন্তু বই উত্তর দিচ্ছে না, উত্তর ভুল হবে বলে। সমস্যা কি? ভুল থেকেই তুমি কিছু শিখো, ভুল থেকেই শিক্ষা নাও। তারপর 11 নাম্বার, কোনটি স্মারকলিপির বিষয়বস্তু? স্মারকলিপি। এখন আমাকে জানতে হবে স্মারকলিপিটা কি। স্মারকলিপি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির প্রধান দলিল, যৌথ মূলধনী কোম্পানির প্রধান দলিল বা প্রধান সংবিধান, প্রধান দলিল বা প্রধান সংবিধান, এটাকে বলা হয় স্মারকলিপি। এখন এই স্মারকলিপির বিষয়বস্তু কয়টি? মাথায় রাখবা, স্মারকলিপির বিষয়বস্তু হচ্ছে 6টি। স্মারকলিপির বিষয়বস্তু কয়টি? 6টি। প্রতিটি তথ্য সম্পর্কে আমার জানতে হবে, প্রশ্ন দেখলেই যেন আমার মাথার ভিতর উত্তরটা ঘুরে আসে। ক্লিয়ার? এভাবেই তোমার পড়তে হবে। ওকে, এমডি হোসেন জানাচ্ছে ক্লিয়ার। দেখো তাহলে আমি প্রথমে ছিলাম স্মারকলিপিটা কি। এটা কোম্পানির প্রধান দলিল বা সংবিধান বা সনদ। এখন আসো, এই স্মারকলিপির বিষয়বস্তু কয়টি? স্মারকলিপির বিষয়বস্তু 6টি। বা প্রশ্ন যদি এভাবে করা হয়, স্মারকলিপির ধারা কয়টি? স্মারকলিপির ধারা হচ্ছে আমাদের 6টি। এখন সে 6টি ধারাগুলো কি কি? সে 6টি ধারাগুলো আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে রয়েছে নাম ধারা, তারপর উদ্দেশ্য ধারা, ঠিকানা ধারা, মূলধন ধারা, অবস্থান ও ঠিকানা ধারা একসাথে বলতে পারো, সম্মতি ধারা, দায় ধারা। 6টা ধারা। এখন আমাকে বলছে কোনটা বিষয়বস্তু। শেয়ার হোল্ডারদের অধিকার, এটা তো বিষয়বস্তু নয়। লভ্যাংশ ঘোষণা পদ্ধতি, এটাও তো ছিল না 6টার মধ্যে। পরিচালক নির্বাচন, এটাও 6টার মধ্যে ছিল না। তাহলে ছিল হচ্ছে উদ্দেশ্য। এই যে এই উদ্দেশ্যটা আমাদের ধারার মধ্যে ছিল। স্মারকলিপির বিষয়বস্তু বা স্মারকলিপির ধারার মধ্যে ছিল উদ্দেশ্যটি। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের আনসার করার জন্য তোমার অবশ্যই জানতে হবে স্মারকলিপি এবং বিষয়বস্তু সম্পর্কে। ওকে, অপূর্ব হাসান 11 বি উত্তর দিয়েছে। ভেরি গুড অপূর্ব হাসান, তোমার উত্তর সঠিক হয়েছে। বাকিটা উত্তর আমি পাচ্ছি না, বাকিটা কি পাচ্ছ না কিনা আমি জানি না। তোমরা কিন্তু বন্ধুদের একবার করে শেয়ার করে দিতে পারো। শেয়ার করে এবং মেনশন করে এই বইটা জিতে নিতে পারো। এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য বিজনেস মেসেঞ্জার। এই একটা বই যদি পড়ো, তোমার কভার হয়ে যাবে অ্যাডমিশনের ম্যানেজমেন্ট। প্রায় 80 to 90% কভার হয়ে যাবে। এই বইটা তুমি পেয়ে যাবে ফ্রিতেই। কেমনে? শুধু বন্ধুকে মেনশন আর ক্লাসটা শেয়ার করে দিলে এনাফ। আর কিছু লাগছে? কুরিয়ার করে এটা আমরা তোমার বাসায় পৌঁছে দিব এই বইটা। শুধু আমার করতে হবে কি, একটু বন্ধুকে মেনশন এবং শেয়ার করে দিতে হবে। এটাই কি অনেক বেশি কষ্ট হয়? তোমাদের জন্য যে ফ্রি ক্লাস নিচ্ছি আমরা, তোমরা শুধু এই কাজটা করে দিলে এনাফ। ওকে, আচ্ছা, তারপর আসি আমাদের পরবর্তী কোয়েশ্চন 12 নাম্বার। 12 নাম্বার প্রশ্ন দেখো। 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে ই বিজনেসের নিচের কোন মডেলে একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রয় করে? একজন ভোক্তার নিকট ই বিজনেসের নিচের কোন মডেলে? দেখো ভোক্তা। এখন আমাকে মডেলগুলো চিনতে হবে। মডেলগুলো কি? যেমন দেখো B2B, B2B মানে কি? বিজনেস টু বিজনেস। C2B মানে কি? কনজিউমার টু বিজনেস। C2C মানে কি? কনজিউমার টু কনজিউমার। আর B2C মানে হচ্ছে বিজনেস টু কনজিউমার। এখন বলো, ই বিজনেসের নিচের কোন মডেলে একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রয় করে? 12 নম্বর দিয়ে আনসার করো সবাই। 12 নম্বর, দ্রুত 12 নম্বর দিয়ে সবাই আনসার করো, যারা আগে সঠিক উত্তর করতে পারে। তাহলে আমরা মডেলগুলো সম্পর্কে জেনে নিলাম। আরেকবার বলছি, B2B মানে বিজনেস টু বিজনেস। বি মানে হচ্ছে বিজনেস, বি মানে হচ্ছে আমাদের বিজনেস। আর সি মানে হচ্ছে কনজিউমার। সি মানে হচ্ছে কনজিউমার বা ভোক্তা। এগুলোর পূর্ণরূপগুলো তোমাদের মাস্ট জানতে হবে। তাহলে B2B মানে বিজনেস টু বিজনেস, ব্যবসায়ী থেকে ব্যবসায়ী। C2B মানে কনজিউমার টু বিজনেস, ভোক্তা থেকে ব্যবসায়ী। তারপর C2C মানে হচ্ছে কনজিউমার টু কনজিউমার, ভোক্তা থেকে ভোক্তা। আর B2C মানে বিজনেস টু কনজিউমার, ব্যবসায়ী থেকে ভোক্তা। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে 12 নম্বরের? সেলিম উদ্দিন আনসার দিয়েছে এ নাম্বার। ওকে, B2B না। দেখো একজন ভোক্তা বলেছে, তাহলে ভোক্তার নিকট পণ্য বিক্রয় করা হচ্ছে C2C, কনজিউমার টু কনজিউমার। সঠিক উত্তর হচ্ছে সি। একজন ভোক্তার নিকট থেকে আরেকজন ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে C2C, কনজিউমার টু কনজিউমার। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরপর আসো আমরা একটু কথা বলবো আমাদের ভার্সিটি অ্যাডমিশন কোর্সে কি কি থাকছে। এই যে এটা সবাই স্ক্রিনশট নিতে পারো অথবা আমাদের পেজে নক করতে পারো। আমাদের কোর্স ফি কিন্তু 5,000 টাকা, কিন্তু এটা তোমাদের ডিসকাউন্ট চলতেছে। এখন কোর্স ফি মাত্র 2,500 টাকা 5ই সেপ্টেম্বর পর্যন্ত। 5ই সেপ্টেম্বর পর্যন্ত এই অফার থাকছে। এরপর কিন্তু এই অফারটা আর থাকবে না। জাস্ট এই যে 2,500 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। আর যাদের
ফ্যামিলির সমস্যা রয়েছে, তোমরা কিন্তু 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, পরবর্তীতে টাকাগুলো দিবা। 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে মাত্র 1000 টাকা দিয়ে তুমি পরবর্তীতে দিবা। এখন তুমি যদি অনেক জায়গায় দেখো সি ইউনিটের জন্য একটা কোর্স, তারপর ডিউর জন্য একটা কোর্স, বি ইউনিটের জন্য একটা কোর্স, আর ইউর জন্য একটা কোর্স, গুচ্ছর জন্য একটা কোর্স, এত কোর্স কেন ভর্তি হবা? কেন এমনি বাবা মার কষ্টের টাকাগুলো নষ্ট করবা? একটা কোর্সে ভর্তি হবা যেখানে বেস্ট টিচাররা পড়াচ্ছে এবং তোমরা বেস্ট সার্ভিস দিচ্ছে, একদম শেষ পর্যন্ত পড়াবে তোমাদের। বারবার একটা কোর্সকে কিনতে থাকবা তোমরা, একটা কোর্সে কিনবা, একটা কোর্সে পড়ালেখা করবা এবং বেস্ট কোর্সে তুমি বেছে নিবা। তাহলে আমাদের এই একটা কোর্সে তোমার পুরো ভার্সিটি প্লাস গুচ্ছ কভার হয়ে যাচ্ছে, আর কোনো কোর্স কিনতে হবে না, আর কোনো কোর্সে এনরোল করতে হবে না, এটাই যথেষ্ট। শুধুমাত্র 2500 টাকা, এবং তুমি 1000 টাকা দিয়ে কোর্সটা কনফার্ম করতে পারতেছো। 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে বাকি টাকা পরে দিতে পারবা। এই কোর্সে ভর্তি হলে দেখো আমরা কি দিব। এই কোর্সে ভর্তি হলে দেখো এখানে ইংলিশ বুক রয়েছে, এখানে অ্যাকাউন্টিং বুকস রয়েছে, ইংলিশ, অ্যাকাউন্টিং, বাংলা, জিকে, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, সবগুলা বই তুমি পেয়ে যাবা। শুধু কোর্সে 2500 টাকা দিয়ে তুমি 2500 টাকা থেকে 1000 থেকে 1500 টাকার বই তুমি পেয়ে যাচ্ছ। আর কি লাগে তোমার? দেখো এগুলো পড়লে আমার মনে হয় না তোমার আর কিছু পড়তে হবে, কারণ তোমার হাতে কোয়েশ্চন ব্যাংক রয়েছে, এখানে প্রশ্ন রয়েছে, জাস্ট বেসিকটা পড়বা এবং পরীক্ষা দিবা এবং ওগুলো সলভ করবা, তুমি 100% প্রস্তুত। তাহলে যারা অলরেডি প্রায় অনেকে ভর্তি হয়ে গিয়েছে, আমার সংখ্যাটা ঠিক মনে নেই, প্রায় 100+ হবে, তাই তোমরা যারা এখনও ভর্তি হও না ভর্তি হয়ে যাও, এগুলো কনফার্ম করে নাও। এগুলো কিন্তু প্রথম 500 জনের জন্য, এরপর আর পাবা না। ওকে, তাহলে এই যে দেখো বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, 3টা কোর্সেরই দেখো একটা কোর্সে আমাদের 3টে ইউনিট কভার হবে, এবং এখানে একজন পড়ানোর অভিজ্ঞতা কিন্তু 4 থেকে 5 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত ওনারা অ্যাডমিশনের স্টুডেন্ট পড়াচ্ছে। তাহলে আর দেরি না করে 5 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হয়ে যাও, এরপর আর ডিসকাউন্ট নেই। তুমি কান্নাকাটি করলে কিন্তু আমরা ডিসকাউন্ট দিতে পারবো না, 5000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তাই সুযোগ থাকতে 2500 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, এই সুযোগ কিন্তু আর আসবে না। যে যত তাড়াতাড়ি ভর্তি হবে, দেখো যে আগে ভর্তি হবে তার কাছে আমরা এই বইগুলো পাঠিয়ে দিব, অর্থাৎ ও তোমার আগে পড়া শুরু করতেছে, যে আগে পড়া শুরু করবে সেই কিন্তু তোমার থেকে এগিয়ে থাকবে। ক্লিয়ার? মাথায় রাখবা কথাগুলো, একটু মাথায় রাখবা। তোমাদের বড় ভাই হিসেবে বলো, শিক্ষক হিসেবে বলো, একটাই পরামর্শ দিব, অন্য জায়গায় 1টা 2টা 3টা এতগুলো কোর্স না কিনে একটা কোর্সও কিনো, একটা কোর্সে তুমি সব পেয়ে যাচ্ছ, ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছ, ক্লাস পেয়ে যাচ্ছ, তারপর নিয়মিত পরীক্ষা পেয়ে যাচ্ছ। আর কি লাগে? অনেকে দেখবা এক্সাম বেসগুলো এখানে এক্সাম দেওয়ার জন্য, কেন? তুমি তো আমাদের কোর্সে এনরোল করলে ফ্রিতে এক্সাম দিতে পারতেছো, আবার টাকা দিয়ে ভর্তি হবা কেন? এতগুলো টাকা নষ্ট করবা? তাই সিদ্ধান্ত তোমার নিতে হবে, কারণ আলটিমেটলি তোমার সিদ্ধান্তই কিন্তু দিন শেষে আমাদের সঠিক হতে হবে, না হলে তুমি সফল হতে পারবা না। ক্লিয়ার? তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আজকের ক্লাস এতটুকুই, পরবর্তী ক্লাসে আমি আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ডিটেইলি ব্যাখ্যা করার চেষ্টা করব। সবাই বন্ধুদের সাথে লাইভ ক্লাসে যুক্ত থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।